আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন তারেক রহমান। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে। পথে পথে বিএনপির নেতা কর্মীদের ঢল। ভোটার হতে কাল আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাধা নেই বলছে ইসি। সশরীরে উপস্থিতির কারণে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। দুর্নীতি বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ করাই লক্ষ্য, বললেন জামায়াত আমির। জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি। ঘন কুয়াশায় মধ্যরাতে চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। কুয়াশায় রাতে কোনো লঞ্চ না চালানোর নির্দেশনা উপদেষ্টার। রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্টের একটি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। সারা দেশেই বেড়েছে শীতের দাপট। তীব্র ঠান্ডায় জনজীবনে স্থবিরতা। কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 19 বছর পর বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেন ছেলে তারেক রহমান। নীরবে দাঁড়ালেন কিছু সময়, 2 হাত তুলে নিজেই করলেন দোয়া। এর আগে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল জিয়া উদ্যানে। মরহুম বাবার শিয়রে দাঁড়িয়ে সন্তান একা শেরেবাংলা নগরের সমাধিস্থলে 2 হাত তুলে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন স্রষ্টার কাছে। অলক্ষ্যে নেন আশীর্বাদও। সবশেষ 2006 সালে তারেক রহমান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। এরপর 2007-এর আলোচিত 1/11 আর 2008-এ নির্বাসিত জীবনের শুরু। 17 বছর পর রাজস্বিক এক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই হাসপাতালে যান মাকে দেখতে। শুক্রবার দেশে ফেরার দ্বিতীয় দিনের শেষ বিকেলে গেলেন প্রয়াত বাবার সমাধিতে। প্রথমে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। ফাতিহা পাঠ ও কবর জিয়ারতে শামিল হলেন 2 হাত তুলে। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময়। পরিণত মানুষেরও চোখে আসে জল। রাজনীতির কঠিন বাস্তবতা আর ব্যক্তিগত আবেগ যেন মিলেমিশে একাকার। তারেক রহমানের উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল জিয়া উদ্যানে। আশপাশের এলাকায় ছিল বর্ণিল ব্যানার আর প্লেকার্ড। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যেন দেশের মাটিতে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। প্রায় আধ ঘন্টা অবস্থান করেন জিয়া সমাধি কমপ্লেক্সে। তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। নেতাকর্মীদের বিপুল উপস্থিতির প্রত্যাশা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমান দেশে নতুন রাজনীতি আর পরিবর্তনের সূচনা করবেন। সবশেষ 2006-এ এসেছিলেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে তারেক রহমান প্রায় 19 বছরের ব্যবধানে আবার এলেন জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে। শ্রদ্ধা জানালেন তিনি, স্মরণ করলেন তার প্রয়াত পিতাকে এবং তিনি এখন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দলের প্রতিষ্ঠাতাকেও। জিয়াউর রহমান যে উন্নয়নের অগ্রযাত্রার সূচনা করেছিলেন বাংলাদেশে, তার ধারাবাহিকতা রক্ষার গুরু দায়িত্ব এখন তারেক রহমানের কাছে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করে তুলবে জামায়াত ইসলামী। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি। এই ছায়া না সরা পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াত সংগ্রাম করে যাবে। অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ তোলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবির জামায়াতকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী শুরু হয় ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এর মাধ্যমে সংগঠনটির 2026 মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ইসলামী ছাত্র শিবির
প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, জাতির ওপর এখনো কালো ছায়া বিদ্যমান। এই কালো ছায়া সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে। তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সব ধর্ম ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বলেন, জামাতে ইসলামী বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চায়। অনেকে সংখ্যা গণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বারবার ছাত্র শিবিরকে দমানোর চেষ্টা করা হচ্ছে। ট্যাগ লাগানোর সংস্কৃতি থেকেও বের হওয়ার আহ্বান জানান তিনি। তথাধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। অনুষ্ঠানে আগত অন্যান্য দলের রাজনৈতিক নেতারা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্র নেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুরে জুমা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনতাও। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের ঘোষণাও দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 18 ডিসেম্বর রাত 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি তো ভারতে খুনি, তাকে তো কেউ খুনের জন্য এই দায়িত্ব দিয়েছে। আমরা এই খুনের পিছনে যারা পরিকল্পনা করেছে, এই খুন করতে যারা সহায়তা করেছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি আনার আহ্বান জানাই।